আহ আমাকে ছেড়ে দাও, আমি কোনো ভুল করিনি, আমাকে প্লিজ যেতে দাও। আমি তোমাকে খুন করিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আকাশের বুক ফাটা চিৎকারে শব্দে মর্গের রুমটা যেন কেঁপে উঠল। আকাশ চিৎকার করে মর্গের ফ্লোরের উপর বসে পড়ে নিজের মুখের উপর হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আকাশের হাত পা আজ একদম ঠান্ডা হয়ে গেছে। আকাশ বুঝতে পারছে না যে সে এই মহাবিপদের থেকে কি করে রক্ষা পাবে। আকাশ নিজের চোখ মুখ ঢেকে কাঁপতে থাকতেই আচমকা কেউ একজন আকাশের কাঁধের উপর রাত 11টার সময় মেডিকেল কলেজের প্র্যাকটিস রুমে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন প্রফেসর জাহাঙ্গীর আলম। আজ প্র্যাকটিস রুমটা অন্য সব দিনের থেকে একটু আলাদা লাগছে তার। এক অদ্ভুত নীরবতা যেন চারিদিকটা ভীষণ রকম শান্ত করে ফেলেছে। জাহাঙ্গীর আলম হলেন এই দিনাজপুর মেডিকেল কলেজের প্রধান প্রভাষক ও ডিপার্টমেন্টের হেড। জাহাঙ্গীর আলম হলেন এই দিনাজপুর মেডিকেল কলেজের প্রধান প্রভাষক ও ডিপার্টমেন্টের হেড। মেডিকেল কলেজ সকল ছাত্রছাত্রী জাহাঙ্গীর আলম স্যারকে অনেক সম্মান ও মান্য করে। জাহাঙ্গীর আলম স্যার ও সকল ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতো স্নেহ করে। জাহাঙ্গীর আলম স্যার আজ সকালবেলা তার সকল ছাত্রছাত্রীদের বলেছে যে সকলে যেন রাত 11টার দিকে প্র্যাকটিস রুমে উপস্থিত থাকে, কারণ আজ জাহাঙ্গীর আলম স্যার সকল ছাত্রছাত্রীদের একটি প্র্যাকটিক্যাল করাবেন। কিন্তু জাহাঙ্গীর আলম স্যার প্র্যাকটিস রুমে এসে খানিক অবাক হয়ে গেলেন এই দেখে যে এখনো কোনো ছাত্রছাত্রী প্র্যাকটিস রুমে এসে উপস্থিত হয়নি। জাহাঙ্গীর আলম স্যার প্র্যাকটিস রুমে কাউকে না দেখতে পেয়ে খানিক বিরক্ত বোধ করলেন। জাহাঙ্গীর আলম স্যার বিরক্ত বোধ করে প্র্যাকটিস রুমের ভিতরে একাই প্রবেশ করলেন আর একটা স্ট্রেচার টেনে নিয়ে রুমের মাঝখানে নিয়ে আসলেন। আজকে এই স্ট্রেচারে একটা বডি নিয়ে প্র্যাকটিস করাবেন তিনি। জাহাঙ্গীর আলম স্যার কাউকে আসতে না দেখে আজ নিজে একা হাতেই সকল কিছুর আয়োজন করতে লাগলো। জাহাঙ্গীর আলম স্যার একে একে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি নির্দিষ্ট জায়গা থেকে নিয়ে আসার সময় আচমকা জাহাঙ্গীর আলম স্যারের চোখ পড়ল প্র্যাকটিস রুমের পাশে থাকা একটি পর্দার দিকে। জাহাঙ্গীর আলম পর্দার দিকে তাকিয়ে নিজের ভ্রুজোড়া খানিক কুঁচকে ফেলে বিড়বিড় করে বলে উঠলেন, এই কে ওখানে? আমি তোমাদের বলেছি 11টার সময় এখানে আসতে, আর তোমরা কিনা এত লেট করে এসে এখন আবার পর্দার আড়ালে লুকিয়ে আছো। বাইরে বেরিয়ে আসো বলছি। জাহাঙ্গীর আলম স্যারের কথার কোনো জবাব পর্দার আড়াল থেকে আসলো না। এদিকে জাহাঙ্গীর আলম স্যার কোনো জবাব না পেয়ে খানিক রেগে গেলেন। এমনিতেই অনেক সময় লেট হয়ে গেছে, তার উপর কিনা ছাত্রছাত্রীরা তার সাথে ফাজলামি করছে। জাহাঙ্গীর আলম স্যার খানিক রেগে গিয়ে পর্দার দিকে এগিয়ে গিয়ে পর্দাটা ধরে আজকা টান দিতে নিতেই আচমকা প্র্যাকটিস রুমের দরজার সামনে থেকে আকাশ স্যারকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার আসতে পারি? আকাশের কণ্ঠস্বর কানে আসতেই জাহাঙ্গীর আলম স্যার প্র্যাকটিস রুমের দরজার দিকে তাকালো। জাহাঙ্গীর আলম দরজার দিকে তাকিয়ে আকাশকে দেখতে পেয়ে খানিক বিরক্তির সুরে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আকাশ, এখন তোমাদের সময় হয়েছে এখানে আসার। আমি সেই 1 ঘন্টা ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি, অথচ তোমাদের আসার কোনো নামই নেই। সময় নিয়ে সচেতন না হলে ভবিষ্যতে আদর্শ ডাক্তার হবে কেমন করে তোমরা? সরি স্যার, আমরা তো সবাই সঠিক সময়ে এসেছি। তাছাড়া স্যার 11টা বাজতে এখনও তো 5 মিনিট বাকি আছে। আকাশের বলা কথাটা শুনতেই জাহাঙ্গীর আলম স্যার কিছুটা অবাক হয়ে গেলেন। তিনি প্র্যাকটিস রুমে এসেছেন প্রায় ঘন্টাখানেক আগে, আর আকাশ কিনা এখন এসে বলছে 11টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। জাহাঙ্গীর আলম স্যার আপন মনে কিছু একটা চিন্তা করে নিজের হাতে থাকা ঘড়িতে সময় দেখার জন্য যেই তিনি নিজের ঘাড় ঘুরিয়ে তাকাতে নিলেন, ঠিক সেই সময় তার চোখ পড়ল পর্দার দিকে। জাহাঙ্গীর আলম স্যার পর্দার দিকে তাকাতেই ভীষণ রকম অবাক হয়ে গেলেন, কারণ এতক্ষণ জাহাঙ্গীর আলম স্যার এই পর্দার পেছনে একটা অবয়বের ছায়া দেখেছিল, তবে এখন আর পর্দার পেছনে সে অবয়বের ছায়াটা নেই। জাহাঙ্গীর আলম স্যার কিছুটা হকচকিয়ে গিয়ে নিজের হাতে থাকা পর্দাটা ছেড়ে দিলেন আর পর্দার থেকে কয়েক কদম পিছিয়ে গেলেন। ওইদিকে আকাশ জাহাঙ্গীর আলম স্যারকে পর্দাটা ছেড়ে দিয়ে এমনভাবে হকচকিয়ে উঠতে দেখে দ্রুত জাহাঙ্গীর আলম স্যারের দিকে এগিয়ে আসলো আর কৌতূহলী কণ্ঠে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার আপনি ঠিক আছেন তো? আপনি এমনভাবে ঘেমে গেছেন কি করে? আপনার শরীর ঠিক আছে তো স্যার?
আকাশের কথাটা শেষ হতেই জাহাঙ্গীর আলম স্যার কিছুটা অদ্ভুতভাবে আকাশের কাঁধের উপর নিজের হাতটা রেখে খানিক ঘাবড়ে গিয়ে বললেন, হ্যাঁ, আমি ঠিক আছে আকাশ, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে পানি দিচ্ছি। আকাশ নিজের বলা কথাটা শেষ করতেই জাহাঙ্গীর আলম স্যারকে ধরে নিজের সাথে করে নিয়ে গিয়ে একটা টুলের উপর বসিয়ে দিল আর দ্রুত স্যারের জন্য পানি নিয়ে আসতে চলে গেল। আকাশ একটা কাচের গ্লাসে পানি নিয়ে জাহাঙ্গীর আলম স্যারের হাতে গ্লাসটা দিয়ে মৃদু কণ্ঠে বলল, স্যার, আপনি পানিটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। আকাশের কথাটা শেষ হতেই জাহাঙ্গীর আলম স্যার দ্রুত গ্লাসটা নিজের হাতে নিয়ে নিল। জাহাঙ্গীর আলম স্যার পানির গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করলেন। ওইদিকে আকাশের ক্লাসের বাকি সহপাঠীরাও প্র্যাকটিস রুমে চলে এসেছে। আকাশ তার সহপাঠীদের দিকে তাকিয়ে আছে। আকাশের এমন ভাবে সকলের দিকে তাকিয়ে থাকার পেছনে একটা কারণ আছে, আর সেটা হলো বৃষ্টি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আকাশ আর বৃষ্টি সহপাঠী হবার পাশাপাশি অনেক ভালো বন্ধুও। আর তাদের এই বন্ধুত্বের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা একে অপরকে মনে মনে পছন্দ করে। বৃষ্টি প্র্যাকটিস রুমে প্রবেশ করতেই আকাশের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল। বৃষ্টি আকাশকে তার দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখে নিজেও হেসে ফেলল আর আকাশের দিকে এগিয়ে আসলো। বৃষ্টি আকাশের দিকে এগিয়ে এসে জাহাঙ্গীর আলম স্যারকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি এভাবে বসে আছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, একটু বিপি বেড়ে গেছিলো আমার, এই আর কি। আকাশ সঠিক সময় এসে আমাকে যদি সাহায্য না করতে তাহলে হয়তো আমার অবস্থা আরও খারাপ হতে পারতো। স্যারের মুখে আকাশের প্রশংসা শুনতেই বৃষ্টি মুচকি হেসে ফেলল। আকাশও কিছুটা লজ্জা পেয়ে গেছে। আকাশ মুচকি একটা হাসি দিয়ে নিজেকে খানিক সামলে নিয়ে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি কি আজ প্র্যাকটিস করাতে পারবেন, নাকি আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব? আরে না, কি বলো, আমি তো এখন একদম ঠিক আছি। আমি তোমাদের ক্লাস নিতে পারবো, তোমরা যাও, তৈরি হয়ে নাও, আর আমিও তৈরি হয়ে নিচ্ছি। জাহাঙ্গীর স্যারের বলা কথাটি শেষ হতেই আকাশ ও বৃষ্টি হ্যাঁ সূচক মাথা নেড়ে তৈরি হতে চলে গেল। এইদিকে জাহাঙ্গীর আলম স্যারের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ওই পর্দার আড়ালে আসলে কি জিনিস ছিল, আর হঠাৎ করেই বা সেই অবয়বটা কোথায় হারিয়ে গেল। জাহাঙ্গীর আলম স্যার আজ এত বছর ধরে এই মেডিকেল কলেজে আছেন, তবে এর আগে কখনোই তিনি এমন কোনো ঘটনার সাক্ষী হননি। লোকমুখে জাহাঙ্গীর আলম স্যার অনেক ভৌতিক কথা শুনেছেন, এমনকি তিনি যখন ছাত্র ছিলেন তখনও বন্ধুদের সাথে অনেক ধরনের ভৌতিক গল্প শুনেছেন তিনি। তবে জাহাঙ্গীর আলম কখনোই এসব ভৌতিক বিষয়কে বিশ্বাস করেনি। তবে আজকের এমন অদ্ভুত ঘটনাটা দেখার পর কেন যেন জাহাঙ্গীর আলম স্যারের মনের মাঝে কিছুটা অদ্ভুত অনুভূতিরা নাড়া দিচ্ছে। জাহাঙ্গীর আলম স্যার আপন মনে কিছু সময় ছাইপাশ কথা চিন্তা করে একদম তৈরি হয়ে চলে আসলো প্র্যাকটিস রুমে। জাহাঙ্গীর আলম প্র্যাকটিস রুমে এসে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, সকলে কি এখানে উপস্থিত আছে? জি স্যার, আমরা সকলে উপস্থিত আছি। ওকে, ঠিক আছে। আচ্ছা আকাশ, ভালো কথা, এখনও তো বডি নিয়ে আসা হয়নি। তুমি মর্গে গিয়ে স্টাফদের বলো 13 নম্বর ডোয়ারের বডিটা যেন তারা এখানে দিয়ে যায়। স্যার, আমি একা যাব? একাই তো যাবে, তাছাড়া তোমাকে তো আর বডি নিয়ে আসতে হবে না। তুমি শুধুমাত্র ওদেরকে বলবে যেন বডিটা নিয়ে আসে। কিন্তু স্যার, আমার সাথে অন্য কাউকে যেতে দিন না প্লিজ, আমার একা যেতে ইচ্ছে করছে না। আকাশের বলা এমন সব কথা শোনার পর সকলেই শব্দ করে এসে ফেলল। আকাশ অনেক আগে থেকেই সকল কিছুতে একটু বেশিই ভয় পায়, যে কারণে ক্লাসের সকলেই আকাশকে ভীতু বলে ডাকে। আর আজ তো জাহাঙ্গীর আলম স্যার যখন আকাশকে বলেছে নিচে থেকে বডি নিয়ে আসতে, তখন আকাশের চোখ মুখের অবস্থা দেখে কেউ আর নিশ্চুপ থাকলো না। সকলেই আকাশকে উদ্দেশ্য করে ভীতু ভীতু বলতে লাগলো। আকাশ নিজের ক্লাসের সহপাঠীদের কথায় কোনো কিছু মনে না করলেও বৃষ্টি নিজেও যখন আকাশকে ভীতু বলে ডাকছিল, তখন আর আকাশ নিজেকে এভাবে লজ্জিত হতে দেখতে পারলো না। আকাশ জাহাঙ্গীর আলম স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনিও হাসছেন? ঠিক আছে, আজ আমি একা গিয়েই বডি নিয়ে আসব। আমাকে ভীতু বলা সকলের কথার জবাব আমি দিব। আকাশ নিজের বলা কথাটা শেষ করতেই হন হন করে প্র্যাকটিস রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে চলে যেতে লাগলো। আকাশ রুম থেকে চলে যেতেই সকলে একে অপরের সাথে কথা বলতে শুরু করে দিল।
ওইদিকে আকাশ প্র্যাকটিস রুম থেকে বেরিয়ে এসে বিড়বিড় করে বলতে লাগলো। আমাকে তারা ভীতু বলেছে, এই ডক্টর আকাশকে ভীতু বলেছে। তারা কি ভেবেছে আমি আসলেই ভীতু? আজ আমি নিজেকে প্রমাণ করে দেব যে আমি ভীতু না। আর বৃষ্টি, তুমিও সকলের সাথে মিলে আমাকে লজ্জা দিলে। আজ আমি তোমার মুখও বন্ধ করে দিব। ওয়েট করো তুমি। আকাশ আপন মনে কথাগুলো বলতে বলতে মর্গের দিকে চলে গেল। আকাশ মর্গের সামনে চলে আসতেই ধুম করে ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল। আকাশ মর্গের দরজার সামনের দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে গেল। আকাশ দেখতে পেল মর্গের সামনে বসে থাকা রেজিস্টার করা গার্ড দুজনের একজনকেও মর্গের আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। আকাশ এই দৃশ্যটা দেখে কিছুটা অবাক হয়ে গেল, কারণ মর্গের দরজার বাইরে থাকা গার্ড তো কখনোই মর্গ ফাঁকা রেখে কোথাও যায় না। তবে আজ কেন তারা কেউ এখানে নেই? আকাশ কিছুটা অবাক হয়ে 2.5 মিনিট খানিক সময় দাঁড়িয়ে থাকলো। আকাশের কপালে এখন মৃদু ঘাম জমেছে। আকাশ চাইলেও এখন খালি হাতে প্র্যাকটিস রুমের দিকে যেতে পারবে না, কারণ সে যদি এখন বডি না নিয়ে প্র্যাকটিস রুমে ফিরে যায় তাহলে আকাশ সকলের সামনে আবারও ছোট হয়ে যাবে। আকাশ আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতেই হঠাৎ করে আকাশের ঘোর কেটে যায়। আকাশের ঘোর কেটে যেতেই আকাশ বিড়বিড় করে বলে উঠল, না 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 না, আমি তো শূন্য হাতে ফিরে যাব না। আমার একটা সম্মান আছে, তাছাড়া আমার একটা আত্মসম্মান বোধও আছে। আমি সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আমি মোটেও ভীতু না। আকাশ নিজের বলা কথাগুলো শেষ করতেই মর্গের দিকে এগিয়ে যেতে লাগলো। আকাশ মর্গের দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে আকাশের মনে হতে লাগলো যে কেউ হয়তো তার পেছন দিকে দাঁড়িয়ে তাকে অনুসরণ করছে। আকাশ বিষয়টা বুঝতে পেরে নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল একটা কালো রঙের বিড়াল তার পিছনে দাঁড়িয়ে আছে। আকাশ তার পেছন দিকে তাকিয়ে বিড়াল দেখতে পেয়ে একটা শান্ত নিঃশ্বাস ফেলল। আজ আকাশ ভিতর থেকে একটু বেশি ভয় পাচ্ছে, যে কারণে আকাশ ছোট ছোট বিষয় নিয়ে একটু বেশি ঘাবড়ে যাচ্ছে। আকাশ নিজেকে খানিক সামলে নিয়ে বিড়ালের দিকে আবারও চোখ তুলে তাকাতে খানিক অবাক হয়ে গেল। আকাশ বিড়ালের দিকে পুনরায় দৃষ্টিপাত করতেই দেখতে পেল বিড়ালটি উধাও হয়ে গেছে। আচমকা হঠাৎ করে এই বিড়ালটা কোথায় চলে গেল সেটাই আকাশ বুঝতে পারছে না। আকাশ কিছুটা অবাক হয়ে বিড়াল যেখানটাই ছিল সেদিকে এগিয়ে যেতেই দুম করে মর্গের দরজার ভিতর থেকে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসলো। আকাশ মর্গের দরজাটা ধাক্কা দেওয়ার শব্দ কানে পেতেই পেছন ফিরে কিছুটা অবাক হয়ে মর্গের দরজাটার দিকে দৃষ্টিপাত করলো। এ কি ব্যাপার? মর্গের দরজাটা খোলাই তো আছে, তাহলে এই দরজার ধাক্কা শব্দটা কোথা থেকে আসলো? প্রশ্নটা আকাশ নিজেকে জিজ্ঞেস করলো। আকাশ বুঝতে পারছে না তার সাথে আসলে এখন কি হচ্ছে। আকাশ আপন মনে ছাইপাশ কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ, এসব বেকার শব্দের পেছনে পড়ে কোনো লাভ নেই। তুই যেটা করতে এসেছিস সেটা কর। এমনিতেই স্যার সহ ক্লাসের সবাই তোকে নিয়ে হাসাহাসি করেছে। নিজেকে সাহসী প্রমাণ করার এটাই একমাত্র সুযোগ। আকাশ কিছুটা শব্দ করে এই কথাটা বলল আর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যেতে লাগলো। আকাশ মর্গের দরজাটা ধাক্কা দিয়ে মর্গের ভিতরে পা রাখতেই যেন আকাশের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই মৃদু শীতল বাতাস, তবে এই শীতল বাতাসের মাঝে এক অদ্ভুত রহস্য ছিল যা আকাশকে যেন ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আকাশের কপালের উপর বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আকাশ তবুও দমে গেল না। আকাশ বুকে খানিক সাহস নিয়ে মর্গের ভিতরে থাকা ড্রয়ারগুলোর দিকে এগিয়ে গেল। আকাশ ড্রয়ারগুলোর দিকে এগিয়ে গিয়ে একটা স্ট্রেচার টেনে নিয়ে গেল 13 নম্বর ড্রয়ারের দিকে। আকাশ 13 নম্বর ড্রয়ারের সামনে স্ট্রেচারটা রেখে ড্রয়ারটা খুলতেই ড্রয়ারের দিকে হাত বাড়ালো। ঠিক এমন সময় হঠাৎ করে ড্রয়ারটা শব্দ করে নড়তে লাগলো। আকাশ 13 নম্বর ড্রয়ারটা এমনভাবে আচানক শব্দ করে নড়তে দেখে ভীষণ রকমের ভয় পেয়ে গেল আর একটা চিৎকার করে দুম করে ফ্লোরের উপরে পড়ে গেল সে। আকাশ ফ্লোরের উপর পড়ে গিয়েও কয়েক মিটার পিছিয়ে গেল। আকাশ 13 নম্বর ড্রয়ার থেকে বেশ কয়েক মিটার পিছিয়ে যেতেই ড্রয়ারটা শব্দ করে বন্ধ করে দিল। 13 নম্বর ড্রয়ার থেকে শব্দ আসা বন্ধ হয়ে যেতেই আকাশের সারা শরীর থেকে টপটপ করে ঘাম ঝরতে লাগলো। এমন অদ্ভুতভাবে একটা মর্গের ড্রয়ার নড়ে, ওটা ও তার ভিতর থেকে শব্দ হবার কারণ আকাশের কাছে অজানা। আকাশ কিছু সময় ফ্লোরের উপর বসে থাকার পর নিজেকে কিছুটা সামলে নিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল।
আকাশ ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পড়ে খানিক কাঁপা কাঁপা গলায় বলল, এখানে কি কেউ আছেন? আমি ছাড়া কেউ থাকলে দয়া করে আমার প্রশ্নের জবাব দিন। কেউ কি আছেন? আকাশের প্রশ্নের কোনো জবাব আসলো না। আকাশ নিজের করা প্রশ্নের কোনো জবাব না পেয়ে কিছুটা সাহস নিয়ে আবারও সে 13 নাম্বার ড্রয়ারের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আকাশের মনের ভিতর আজ একটা অদ্ভুত ভয় ঢুকে গেছে, যে কারণে আকাশের পা জোড়া থরথর করে কাঁপতে শুরু করেছে। আকাশ কোনো মতে আবারও 13 নাম্বার ড্রয়ারের দিকে এগিয়ে যেতেই আকাশ দেখতে পেল ড্রয়ার থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্যটা দেখার পর আকাশের বুকের ভিতরটা কেঁপে উঠলেও আকাশ এটা বুঝতে পারছে না যে একটা মৃতদেহের ভিতর থেকে রক্ত কি করে আসবে। আকাশ এখনো ঠাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঠিক, তবে আকাশের মন বলছে এখানে যা হচ্ছে তা মোটেও কোনো সাধারণ ব্যাপার নয়। আকাশ কিছু সময় নিশ্চুপ থেকে নিজের মনের মাঝে আবারও একটু সাহস সঞ্চয় করলো। আকাশ নিজের মনের মাঝে সাহস সঞ্চয় করে ড্রয়ারটা ধরে টান দিতেই আকাশ যা দেখতে পেল তা দেখার জন্য সে যেন মোটেও প্রস্তুত ছিল না। আকাশ দেখতে পেল ড্রয়ারের ভিতরে কোনো বডি নেই। আকাশ এই দৃশ্যটা দেখতেই ভীষণ রকমের ভয় পেয়ে গেল। আকাশ ড্রয়ারের থেকে নিজের হাত সরিয়ে নিয়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। আকাশের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো যদি এই ড্রয়ারের ভিতরে কোনো বডি নাই থাকে তাহলে রক্ত আসলো কোথা থেকে? তাছাড়া বডিটার তো এখানেই থাকার কথা ছিল, হঠাৎ করে বডি কোথায় চলে গেল? আকাশের হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। আকাশ আরো কিছুটা পিছিয়ে যেতে আচমকা আকাশের পিঠের সাথে কারো ধাক্কা লেগে যায়। আকাশের পিঠের সাথে কারো ধাক্কা লেগে যেতেই আকাশ থমকে দাঁড়িয়ে পড়ে। আকাশের চোখ জোড়া একদম ছানা বড়া হয়ে গেছে, সেই সাথে আকাশের শরীরের লোমগুলো যেন একদম দাঁড়িয়ে পড়েছে। আকাশের বুকের মধ্যে চলতে থাকা ধুকপুক শব্দটা যেন বাইরে থেকেই শোনা যাচ্ছে। আকাশের কানের পেছন থেকে চুল বেয়ে ঘামগুলো যেন তার এপ্রনের ভিতরে চলে গেল। আকাশের সাহস হচ্ছে না পেছন ফিরে দেখার মতো, কারণ আকাশের পেছনে যে জিনিসটা দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র দাঁড়িয়ে নেই, বরং এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দও করছে। এই রাত, এই মর্গের 13 নাম্বার ড্রয়ার, এই অদ্ভুত সব ঘটনা সকল কিছু মিলিয়ে আকাশের এখন মনে হচ্ছে আজ তার এখানে আসাটাই জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। আকাশ ঠাই কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই আকাশ একটা চিৎকার করে উঠে মর্গে থাকা ড্রয়ারগুলোর সাথে নিজের পিঠ লাগিয়ে দিয়ে পরপর কয়েকটা চিৎকার করে উঠল। আকাশ নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল একজন মহিলা তার পেছনে দাঁড়িয়ে আছে, আর এই মহিলা অন্য কেউ না, বরং এই মর্গের 13 নাম্বার ড্রয়ারের সেই বডি। মহিলাটি আকাশের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে আসছিল, আর আকাশকে উদ্দেশ্য করে বলছিল, আমাকে তুই কেন খুন করতে চাস? কি ক্ষতি করেছি আমি তোর? আমাকে কেন তুই ঘুম থেকে রেখে তুললি? বল আমায়। আমি আপনাকে কেন খুন করব? আমি একজন চিকিৎসক, আমি আপনাকে খুন করিনি। আপনি আমাকে যেতে দিন। না, আমি তোকে যেতে দিব না। তুই আমাকে ঘুম থেকে জাগিয়েছিস, আমাকে বিরক্ত করার শাস্তি তোকে পেতেই হবে। মহিলাটি ভয়ঙ্কর কণ্ঠে কথাগুলো বলে ভীষণ রকম অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। আকাশ এই মহিলাটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে। আকাশ মর্গের ফ্লোরের উপরে বসে নিজের হাত জোড়া উঁচু করে মাথাটা একদম নিচু করে চিৎকার করে কান্না করতে করতে বলছে, না, আমাকে ছেড়ে দাও। আমি কোনো ভুল করিনি, আমাকে প্লিজ যেতে দাও। আমি তোমাকে খুন করিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আকাশের বুক ফাটা চিৎকারের শব্দে মর্গের রুমটা যেন কেঁপে উঠল। আকাশ চিৎকার করে মর্গের ফ্লোরের উপরে বসে পড়ে নিজের মুখের উপর হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আকাশের হাত পা আজ একদম ঠান্ডা হয়ে গেছে। আকাশ বুঝতে পারছে না যে সেই মহাবিপদ থেকে কি করে রক্ষা পাবে। আকাশ নিজের চোখ মুখ ঢেকে কাঁপতে থাকতেই আচমকা কেউ একজন আকাশের কাঁধের উপর কেউ একজন হাত রাখতেই আকাশ নিজের মাথাটা তুলে সামনে থাকা মানুষটার দিকে তাকালো। আকাশ মাথাটা তুলে তার সামনে থাকা মানুষটির দিকে তাকাতেই দেখতে পেল তার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে। বৃষ্টি আকাশের এমন অবস্থা দেখে খানিক বিচলিত হয়ে আকাশকে জিজ্ঞেস করলো,
আকাশ কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে এখানে বসে আছো কেন? বৃষ্টির বলা কথাটা শেষ হতেই আকাশ বসা থেকে উঠে পড়ে হুট করে বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ বৃষ্টিকে জড়িয়ে ধরতেই বৃষ্টি অনুভব করতে পারল যে আকাশের সারা শরীর থরথর করে কাঁপছে। বৃষ্টি আকাশের এমন অবস্থা দেখে আকাশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আকাশ, কুল ডাউন। আমি তো চলে এসেছি। এখন আর ভয় পেতে হবে না তোমায়। আমাকে তুমি খুলে বলো কি হয়েছে। বৃষ্টি আকাশকে সান্ত্বনা দিয়ে কোনো মতে আকাশকে সামলে নিল। আকাশ কিছুটা স্বাভাবিক হতেই বৃষ্টিকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। বৃষ্টিও আকাশের বলা প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনছে। তবে সত্যি বলতে আকাশের বলা একটাও কথা বৃষ্টি মন থেকে বিশ্বাস করতে পারছে না। আকাশের বলা সকল কথা শেষ হতেই বৃষ্টি শব্দ করে হেসে উঠল। বৃষ্টিকে এমনভাবে হাসতে দেখে আকাশের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। আকাশ বৃষ্টির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওইদিকে বৃষ্টি মিনিট খানেক সময় ধরে হাসার পর আকাশকে উদ্দেশ্য করে বলল, ক্লাসে আমি তোমার উপর হেসেছিলাম বলে এখন তুমি একটা বানানো গল্প বলে আমাকে ভয় দেখাতে চাইছো আকাশ? বৃষ্টির কথাটা শুনে আকাশ খানিক চমকে উঠে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি, তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে ফাইজলামি করছি? তোমার কি মনে হয় কেউ কি কখনো এমন কোনো বিষয় নিয়ে মজা করতে পারে? তা জানি না, তবে হ্যাঁ, তোমার বলা কথাগুলো শুনে আমার ঠিক তাই মনে হচ্ছে। তাছাড়া এটা 2026 সাল। এখনো কি মানুষ সেই পুরনো দিনের মানুষের মতো ভূত পেতনিকে বিশ্বাস করে নাকি? হ্যাঁ, ঠিক বলেছ। কেউ এখন আর এসব ভৌতিক বিষয়কে ভয় পায় না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। চলো, আমি তোমাকে দেখাচ্ছি। আকাশ নিজের বলা কথাটা শেষ করতেই বৃষ্টির হাতটা ধরে ফেলল। আকাশ বৃষ্টির হাতটা ধরে বৃষ্টিকে 13 নম্বর ড্রয়ারের দিকে ইশারা করে বলল, ওই দেখো, 13 নম্বর ড্রয়ার থেকে এসব কি গড়িয়ে পড়ছে। আকাশ 13 নম্বর ড্রয়ারের দিকে ইশারা করতেই বৃষ্টি আকাশের কথা মতো ড্রয়ারের দিকে দৃষ্টিপাত করলো। বৃষ্টি আকাশের দেখিয়ে দেয়া ড্রয়ারের দিকে দৃষ্টিপাত করে তেমন কিছুই দেখতে পেল না। বৃষ্টি ড্রয়ারের দিকে তাকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, কোথায় কি আছে আকাশ? আমি তো ওখানে কিছুই দেখতে পাচ্ছি না। বৃষ্টি, আমাকে তুমি বিশ্বাস করো, ওখানে এতক্ষণ রক্ত ছিল। আমি সত্যি বলছি, আমার কথাটা প্লিজ বিশ্বাস করো। এখানে কোনো সাধারণ ঘটনা ঘটছে না, এখানে যাই ঘটছে খুব ভয়ঙ্কর ঘটছে। আমাদের উচিত অতি দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়া। আকাশের বলা কথাগুলো শোনার পর বৃষ্টির চোখে মুখে তীব্র বিরক্তির ছাপ ফুটে উঠল। বৃষ্টি চরম বিরক্তি নিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, দেখো আকাশ, আমার মেজাজটা এখন খারাপ করে দিও না প্লিজ। জাহাঙ্গীর আলম স্যার অপেক্ষা করছে। চলো, বডি নিয়ে ক্লাসে ফিরে যাই। কোন বডি? কিসের বডি? এখানে কোনো বডি নেই বৃষ্টি। তাই না? ঠিক আছে, আমি যদি এখন ড্রয়ার খুলে বডি পেয়ে যাই, তাহলে মনে রেখো এই বডি নিয়ে তোমাকে একাই ক্লাসে যেতে হবে। আমি কোনোভাবে তোমায় সাহায্য করতে পারবো না। আমি তোমাকে এখন কেমন করে বোঝাই বলো তো? আচ্ছা, তোমার যখন বিশ্বাস হচ্ছে না তখন ড্রয়ার খুলে দেখো। ওকে ফাইন, আমি এক্ষুনি ড্রয়ার খুলে দেখছি। বৃষ্টি নিজের বলা কথাটা শেষ করতেই 13 নম্বর ড্রয়ারটা ধরে একটা টান দিতেই ড্রয়ারটা খুলে গেল। বৃষ্টি ড্রয়ার খুলে ভিতরের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল ড্রয়ারের ভিতরে সেই মহিলার বডি রয়েছে। বৃষ্টি ড্রয়ারের মধ্যে মহিলার বডিটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আকাশকে উদ্দেশ্য করে বলল, এই দেখো বডি, তার নির্দিষ্ট স্থানেই আছে। তুমি অযথাই আমাকে মিথ্যা বলে ট্রাই করেছো আমাকে ভয় পাওয়াতে। তবে আকাশ, আমি তোমার মতো এত বোকা না। চলো এবার বডিটা স্ট্রেচারে তুলে ক্লাসে নিয়ে যাও। বৃষ্টি কথাটা শুনে আর ড্রয়ারের মধ্যে বডিটা দেখে আকাশের মাথাটা যেন ঘুরতে লাগলো। আকাশ এটা বুঝতে পারছে না যে এই বডিটা হঠাৎ করে আবার ড্রয়ারের মধ্যে কেমন করে চলে আসলো। আকাশ একবার ড্রয়ারের দিকে তাকিয়ে আবার বৃষ্টির মুখের দিকে তাকালো। আকাশ বৃষ্টির মুখের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছে যে বৃষ্টি তার উপর চরম বিরক্ত হয়ে আছে। আকাশ এখন বৃষ্টিকে কিছু বলতে চাইলেও বৃষ্টি আকাশের কোনো কথাই শুনবে না। আকাশ কয়েক সেকেন্ড বৃষ্টির মুখের দিকে তাকিয়ে থাকতেই বৃষ্টি নিজের চোখ দিয়ে ইশারা করে বলল বডিটা তোলার জন্য। আকাশও নিরুপায় হয়ে বডিটা ড্রয়ার থেকে তুলে স্ট্রেচারের উপর রাখলো। এই পর্যন্ত সকল কিছু ঠিক থাকলেও আচমকা মর্গের লাইটগুলো
জ্বলতে ও নিভে যেতে শুরু করলো। এই দৃশ্যটা দেখা মাত্রই আকাশ ভয়ার্থ কণ্ঠে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না এখানে ভীষণ অদ্ভুত রকম ঘটনা ঘটছে। তুমি আমার কথা বিশ্বাস করলে না, এখন দেখো কি হচ্ছে। আমি আর তুমি এখান থেকে আর কখনো বের হতে পারবো না। শাট আপ আকাশ। লাইট এমন জ্বলছে আর নিচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো শর্ট সার্কিট হয়েছে। তুমি না আসলে একটা ভীত লোক। বডিটা নিয়ে এগিয়ে চলো বলছি। বৃষ্টি নিজের বলা কথাটা শেষ করতেই মর্গের দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। বৃষ্টি মর্গের দরজার দিকে এগিয়ে যেতেই আচমকা কেউ একজন বৃষ্টির হাত ধরে ফেলে বৃষ্টিকে আটকে দিল। বৃষ্টির হাত ধরে ফেলতেই বৃষ্টির ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল আর সাধারণভাবেই পেছন ফিরে তাকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, এত ভয় কিসের? আমি আছি তো। বৃষ্টি নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই পেছন ফিরে তাকিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য বৃষ্টি মোটেও প্রস্তুত ছিল না। বৃষ্টি দেখতে পেল স্ট্রেচারে থাকা সেই মহিলার বডিটা স্ট্রেচার থেকে উঠে আকাশের গলা চেপে ধরে আকাশকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। আর সেই মহিলার অন্য একটা হাত বৃষ্টির হাত শক্ত করে চেপে ধরে আছে। বৃষ্টি এই দৃশ্যটা দেখার পর একটা চিৎকার করে উঠল। না, এমনটা হতে পারে না। এটা অসম্ভব। বৃষ্টি আপন মনে কথাটা বলে উঠে কান্না করে ফেললো আর লাশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। ওইদিকে আকাশ নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। বৃষ্টি আকাশের এমন অবস্থা দেখে আরো বেশি ভয় পেয়ে গেছে আর আরো দ্রুত লাশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সে। তবে কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না। বৃষ্টি আরো কয়েকবার চেষ্টা করতেই আচমকা হঠাৎ করেই লাশটা বাতাসে মিলিয়ে গেল। ডেড বডিটা বাতাসে মিলিয়ে যেতেই আকাশ ধপাস করে ফ্লোরের উপরে বসে পড়ল। আকাশের চোখ মুখ একদম রক্তবর্ণ ধারণ করে আছে। আকাশ নিজের গলার উপর নিজের হাতটা রেখে বড় বড় নিঃশ্বাস ফেলছে। বৃষ্টি আকাশকে ফ্লোরের উপর পড়ে যেতে দেখে দৌড়ে আকাশের দিকে এগিয়ে এলো আর আকাশের পাশে বসে পড়ে কান্না ভেজা কণ্ঠে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তখন তোমার কথাটা বিশ্বাস করতে পারিনি। সত্যি এই মর্গে কোনো কিছুই সাধারণ হচ্ছে না। বৃষ্টি, আমিও তোমার মতো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। এখন আর কথা বলে সময় নষ্ট করা যাবে না। আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে, তা না হলে আমরা আর কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। ঠিক বলেছো আকাশ, তুমি আমার হাত ধরে ওঠার চেষ্টা করো প্লিজ। বৃষ্টি নিজের বলা কথাটা শেষ করতেই আকাশের হাতটা ধরে আকাশকে ফ্লোর থেকে তোলার চেষ্টা করলো। বৃষ্টি আকাশকে ফ্লোর থেকে তুলে আকাশের হাত ধরে মর্গের দরজার দিকে দৌড়ে গিয়ে যেতেই তারা দুজনে একসাথে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো। তবে মর্গের দরজাটা কোনোভাবেই খুলছে না। আকাশ আর বৃষ্টি বেশ কয়েকবার দরজাটা খোলার চেষ্টা করার পরেও যখন দরজাটা খুলতে পারলো না, তখন বৃষ্টি ভীষণ রকম ভয় পেয়ে গিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, এই দরজাটা খুলছে না কেন? প্লিজ তুমি কিছু একটা করো। বৃষ্টি, আমিও তো চেষ্টা করছি, কিন্তু এই দরজাটা এত এত জ্যাম হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কি কোনো ফোন আছে? হ্যাঁ, ফোন আছে, দাঁড়াও আমি স্যারকে ফোন করছি। বৃষ্টি দ্রুত নিজের পকেট থেকে ফোনটা বের করে জাহাঙ্গীর আলম স্যারের নাম্বারে ডায়াল করলো। তবে জাহাঙ্গীর আলম স্যার বৃষ্টির ফোনটা রিসিভ করলো না। বৃষ্টি আবারও জাহাঙ্গীর আলম স্যারের ফোনে কল ডায়াল করে আকাশের দিকে তাকাতেই বৃষ্টি ভীষণ রকম চমকে উঠল। বৃষ্টি দেখতে পেল আকাশ তার পিছনে নেই। বৃষ্টি আকাশকে তার পিছনে না দেখতে পেয়ে ভীষণ রকম বিচলিত হয়ে পড়ল। বৃষ্টি আকাশকে দেখতে না পেয়ে আকাশের নাম ধরে খানিক চিৎকার করে ডাকতে লাগলো, আকাশ, কোথায় তুমি? আকাশ, আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আমার এখানে বড্ড ভয় করছে আকাশ। স্যারকে ফোনও পাচ্ছি না, কোথায় তুমি? বৃষ্টির কান্না ভেজা কণ্ঠস্বর শোনার পরেও আকাশের কোনো জবাব আসলো না। বৃষ্টি আকাশের কোনো জবাব না পেয়ে একদম ভয়ে কুঁচকে যায়। বৃষ্টি নিজেও এখন বেশ ভালোই বুঝতে পারে যে সেও আকাশের মতো এই ফাঁদে পা দিয়ে ফেলেছে। বৃষ্টি আকাশকে খুঁজতে আবারও চলে আসে মর্গের সেই 13 নাম্বার ড্রয়ারের সামনে। বৃষ্টি 13 নাম্বার ড্রয়ারের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ করে ড্রয়ারটা শব্দ করে নড়তে শুরু করলো। বৃষ্টি ড্রয়ারটা এমনভাবে নড়ে উঠতে দেখে ভীষণ রকম আঁতকে উঠল। বৃষ্টির হাত পাও এখন কেন যেন একদম ঠান্ডা হয়ে আসছে। বৃষ্টি যেন আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না।
বৃষ্টি ভয় পেয়ে ধীরে ধীরে ড্রয়ারের সামনে দিকে আরো একটু এগিয়ে যেতেই বৃষ্টির কানে ভেসে আসলো আকাশের অস্পষ্ট কণ্ঠস্বর আর গোঙানির শব্দ। আকাশ বলছে, বৃষ্টি, আমার আশা তুমি আর করো না। আমি আর বাঁচতে পারবো না। তুমি নিজের জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি পালিয়ে যাও, অন্যথায় আমার মতো শেষ হয়ে যাবে। না আকাশ, আমি তোমাকে ছেড়ে একা এখান থেকে যাব না। আমার সাথে তোমাকেও যেতে হবে। আমি আর বাঁচতে পারবো না। তুমি এখানে দাঁড়িয়ে থেকে নিজের জীবন এখন মহাসংকটে। না, দয়া করে চলে যাও বৃষ্টি, দয়া করে। আকাশের কথাটা সম্পূর্ণ হবার আগেই ড্রয়ারটা আবারও নড়তে শুরু করলো। বৃষ্টি এইসব দৃশ্য দেখে চিৎকার করে কান্না করতে লাগলো। আকাশের কষ্টটা বৃষ্টি আর সহ্য করতে পারছে না। বৃষ্টি কান্না করে মর্গ থেকে দৌড়ে বেরিয়ে যেতে নিতেই আচমকা বৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে পড়লো সেই অভিশপ্ত 13 নম্বর ড্রয়ারের সেই মহিলাটি। বৃষ্টি মহিলাটিকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাই থমকে দাঁড়িয়ে পড়লো। বৃষ্টি মহিলাটির মুখের দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারছে না। বৃষ্টি এতটা ভয়ানক চেহারার মানুষ নিজের জীবনে আর দুটো দেখেনি। তবুও বৃষ্টি নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে মহিলাটির দিকে সাহসী চোখে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি চাই আপনার? আমার আকাশকে কেন খুন করলেন আপনি? আমরা আপনার কি ক্ষতি করেছিলাম? কেন করলেন আপনি এমন? আমার আকাশকে আপনি এতটা কষ্ট দিয়ে কেন? বৃষ্টিকে এমন ভাবে কান্না করতে দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর মহিলাটি ভীষণ ভয়ানক ভাবে শব্দ করে হাসতে লাগলো। মহিলাটির হাসির শব্দ এতটাই ভয়ানক যেন বৃষ্টির শরীরের ভিতর থেকে আত্মা বেরিয়ে আসতে চাইছে। মহিলাটি কয়েক সেকেন্ড শব্দ করে হাসার পর আচমকা নেমে যায় আর বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে, আমি কেন এমনটা করছি সেটা কি তুই জানিস না? আজ অমাবস্যার রাত। এই রাতে সকল অশরীরী শক্তি জেগে ওঠে, আর সেই অশরীরী আত্মার শক্তির বৃদ্ধির জন্য তোদেরকে চাই। তাই আমি তোদের দুটোকে আমার নিজের করে নিতে এসেছি। না, আপনি আমাদের থেকে কিছুই পাবেন না। আমি লড়াই করব আপনার সাথে। আমার সাথে লড়াই করা এত সহজ না। আমি তোকে কোনো অবস্থাতেই এখান থেকে যেতে দিব না রে। আমি তোকে পেয়ে গেলে পেয়ে যাওয়ার সর্বশক্তি। তাই সর্বোচ্চ শক্তি পেতে আমার যে তোর জীবনটা চাই। আমি তোর মতো একটা দুষ্ট শয়তানের কাছে কখনোই নিজের জীবন বিসর্জন করব না। তোর হাতে জীবন দেওয়ার থেকে ভালো আমি নিজেই নিজের জীবন দিয়ে দেব। বৃষ্টি নিজের বলা কথাটি শেষ করতেই বৈদ্যুতিক লাইনটা শক্ত করে চেপে ধরল, আর এক নিমিষেই বৃষ্টিও আকাশের মতো চিরনিদ্রায় শায়িত হয়ে গেল। পরদিন সকালে ভার্সিটির সকলে বৃষ্টি আর আকাশের বডি মর্গের দুটো আলাদা ড্রয়ার থেকে উদ্ধার করলো, যদিও তাদের বডির অবস্থা মোটেও ভালো ছিল না। অমাবস্যার রাত অন্য সকল রাতের থেকে অনেক বেশি আলাদা হয়। এই রাতে অদৃশ্য শক্তি জেগে ওঠে। বৃষ্টি আর আকাশও সেই সকল অদৃশ্য শক্তির কাছে হেরে গেল। আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করে আমাদের অদৃশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অদৃশ্য কোনো গল্প নয়, বরং সবসময় সত্যি ভৌতিক ঘটনা নিয়েই আপনাদের সামনে হাজির হই।